আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুকাইনগর ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বীরপুর বাজার মোড়ে 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত তারেক রহমান ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির জনমানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়ন করার উদ্দেশ্য নিয়ে জনগণ যাতে সেই কর্মসূচিগুলো জানতে পারে, বুঝতে পারে, তাই আদর্শ নিয়ে সেই প্রত্যাশা রেখে আজকের এই যে আয়োজন, আলোচনা সভা, মত বিনিময় সভা, যাই বলি না কেন, সেই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা নজমুদ্দিন সাহেবের সহচর ছিলেন জনাব আব্দুল মান্নান সাহেব, আমাদের মাঝে উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কাউকে আমি নাম বললাম না, নাম বলার সুযোগও কম। এখানে যিনি মাইকের অপারেটর আছেন, যদি সম্ভব হয় আমরা ওই পাশের মাইকটা যদি আমরা অফ করে দিতে পারি তাহলে মনে হয় একটু ভালো হয়। আমার আসলে লজ্জা লাগছে, কষ্টও হচ্ছে যে আজকে আমরা এমন একটি দিনে পৌঁছেছি। সবাই ওই দিন আমরা যখন এসেছিলাম এখানে একটি প্রোগ্রাম করার জন্য বলেছিলেন একটু রাত্র করার জন্য, আমরাও আসলে সেই রাত্রটাই সিদ্ধান্ত নিয়েছিলাম। পাশাপাশি আজকে যে একটি ওয়াজ মাহফিল আছে সেটি যদি তাদের যদি ওই ওয়াজ মাহফিল পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছে এবং সেগুলো যদি সমস্যা হয়, এগুলো আমাদের জন্য একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো কষ্টের বিষয়। নিজে যেহেতু এই ধর্মে বিশ্বাসী, পাশাপাশি যে কোনো ধর্মের যে কোনো আলোচনা বা যে কোনো সম্মান রক্ষা করার জন্য আমাদের এই কাজটুকু করা উচিত। সেই জন্য বলছি যদি সম্ভব হয় এদিকের মাইকটা একটু অফ করে দেন, কথা আসলে লম্বা করব না। সর্বপ্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে আজকে এই বীরপুর বাজারে এমন একটি অনুষ্ঠানে আমাকে এনে প্রধান অতিথি করে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং আগামী দিনের বিএনপির প্রত্যাশা একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেই দৃঢ় প্রত্যয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলছি, কথা লম্ব করব না। 31 দফা কর্মসূচি সেটা পড়তেই যথেষ্ট সময় লাগে, সেটা আপনাদের শুধু পড়ে শোনাবো। তার আগে দু একটি কথা বলছি। আসলে আমি ঢাকা গিয়েছিলাম আজ থেকে 3-4 দিন আগে। ঢাকা যাওয়ার উদ্দেশ্য, গৌরীপুরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাকে বলেছেন যে একটু ঢাকা যাও, তোমার নামে ব্যাপকভাবে বিচার দিচ্ছে। শীতলা ইউনিয়নে একটি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত বিএনপি যে কোনো হামলার নিন্দা জানায়, ব্যক্তিগতভাবে আমিও সেই হামলার নিন্দা জানাই। যে কোনো পর্যায়ের হামলা, যে কোনো পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি বরদাস্ত করে না। তাই আমি ব্যক্তিগতভাবে বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে অবশ্যই সেই হামলার নিন্দা জানাই। কিন্তু কি কারণে সেই হামলা, সেটি শুনতে গেলে নিজের লজ্জা লাগে। আমাকে যখন মেজর সাহেব এই গৌরীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত নাইম সাহেব এবং ওসি সাহেব দুজনে মিলে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, তখন ইতিমধ্যে
সেই গ্যাঞ্জাম ঘটে গেছে। তার পরবর্তীতে আমার সমস্ত কিছু জানা। এর আগে বিন্দু মাত্র আমার জানা ছিল না যেখানে কি ঘটনা ঘটেছে বা ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটনা ঘটার কোনো আশঙ্কা আছে। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে কেউ যদি কোনোভাবে মোবাইল ট্র্যাকিং করে বা অন্য কোনোভাবে দেশের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোকে কাজে লাগিয়ে প্রমাণ করতে পারেন যে আমি এই ঘটনার সাথে যুক্ত ছিলাম, বলতে পারেন, তাহলে আমি এর সমস্ত দায় মাথা পেতে নেব। তারপরে আপনারা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নিজের লজ্জা ঢাকতে নিজের ইউনিয়নে লাঞ্ছিত হয়েছেন, নিজের অপকর্ম ঢাকতে ছুড়ে দিয়েছেন একটি কথা, হিরণের অনুসারীরা হিরণের লোকজন করেছে। এটি করলে আপনার সম্মান বেঁচে যায়। জনগণ করেছে, সাধারণ মানুষ করেছে, তার ইউনিয়নের লোকজন করেছে, তার ইউনিয়নের গ্রামের লোকজন করেছে। এগুলো যদি বলা হয় তাহলে উনি লজ্জিত হন। উনি মুরব্বী মানুষ, সেই দায় দিয়ে আপনার লজ্জা যদি কিছুটা হলেও নিবারণ হয়, আমি বলতে চাই সেই লজ্জা নিবারণের জন্য যদি আপনি আমার নাম বলে থাকেন যে আমার দ্বারা হয়েছে, তাহলে আমি সেটি মেনে নিচ্ছি। আপনার তবু মান সম্মান ইজ্জত থাকুক। আপনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যদি একটি মিথ্যা কথা বলে, আমাকে জড়িয়ে কথা বলে, যদি সেটার কিছুটা হলেও সম্মান ফিরে পান, আমি না হয় একটু দোষী হলাম, সমস্যা নেই আমার। কিন্তু যখন শুনেছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিচার দিয়েছেন, তখন নিজের কাছে কষ্ট লেগেছে। গেলাম ঢাকায়, গিয়ে যাদের সঙ্গে যোগাযোগ করেছি, আমাদের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র নেতা জনাব হাবিবুর নবী খান সুহেল ভাই, যিনি আমাদের এই কমিটি গঠনগুলোর দায়িত্ব পেয়েছেন এই ময়মনসিংহ বিভাগের, ওনার কাছে গিয়েছি। এখানে অনেকেই উপস্থিত ছিলেন। আমরা এমন কিছু পাই নাই ওনার কাছে, একটি কথা উনি এরকম বলেন নাই যে ইকবাল সাহেবের কি ঘটনা হয়েছে। কোন এক ব্যক্তি আপনাদের ইউনিয়নের অন্য এক ইকবাল সাহেবের নাম বলতে গিয়ে উনি সেটা 3 বার প্রশ্ন করেছেন, কিসের ইকবাল, কোথাকার ইকবাল। উনি সেই নামটিও হয়তোবা আমার কাছে মনে হয়েছে জানেন না। সেই বিষয়ে আসলে ওনার কাছে বলারও কিছু নেই, আমার ব্যক্তিগত জিজ্ঞেস করার তো প্রশ্নই ওঠে না। তার পরবর্তীতে আমাদের যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ওনার সঙ্গে দেখা করতে গেলাম। উনি দেখা করতে গেলে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের গাড়ির হামলা হয়েছে, এই জন্য উনি একটু দুঃখ প্রকাশ করেছেন। তখন ওনাকে জিজ্ঞাসা করলাম, সেটা আমিও দুঃখ প্রকাশ করেছি। সাংবাদিকদের সামনে হাতে কলমে প্রমাণ রেখে মুখে বললাম, শুধু এটাই নয়, আমার সাংবাদিক সম্মেলনের কাগজ আছে, সেই কাগজে আমি দুঃখ প্রকাশ করেছি, নিন্দা জানিয়েছি, নিজেও নিন্দা জানিয়েছি। সুতরাং সেটি কি আমাকে উপর কিছু বলছেন? উনি সেটি বিলকুল না করেছেন যে না, সেটা আমি তোমাকে বলছি না। কিন্তু তারপরেও একজন মুরব্বী মানুষের উপর আমি বলেছি যে ঠিক আছে, উনি কথা বলার মতো সময় পান নাই। তার পরবর্তীতে উনি বলেছেন আগামীকালকে দেখা করো। পরের দিন দেখা করতে গেলাম, ওনার শরীর খারাপ। তখন তার পরবর্তী দিন অর্থাৎ গতকালকে আমাদের বিভাগীয় জিএসটি টুর্নামেন্ট ক্রিকেট বিভাগীয় পর্যায়ে খেলা চলছে। ময়মনসিংহ বিভাগের সঙ্গে কালকে কুমিল্লা বিভাগের, অনেকে হয়তো ফেসবুকে দেখেছেন, আমাকেও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখেছেন। ময়মনসিংহ বিভাগের সঙ্গে কুমিল্লা বিভাগের খেলা ছিল, সেখানে উনি দাওয়াত দিয়েছেন, সেখানে গিয়েছি, সারাদিন ওনার সঙ্গে সময় দিয়েছি। সর্বশেষ যখন ওনাকে আমি একটু সিরিয়াসলি বলে বললাম, আরেকজন সহ সাংগঠনিক সম্পাদক উনি উপস্থিত ছিলেন,
যে আপনারা কি কথাবার্তার মাধ্যমে বারবার দুঃখ প্রকাশ করার মাধ্যমে কোনোভাবে আমাকে সন্দেহ করছেন? ওনারা একেবারে স্ট্রিক্ট না করে দিলেন, সেটার প্রশ্নই ওঠে না। সেটা যদি বলতে চাই, ওনার অভিযোগ আমরা আমলেই নেই নাই। তবু তোমাকে বলেছি যে তার দিন তো শেষ, তাকে নিয়ে চিন্তা করার তো কিছু নাই। তুমি সেটাতে যাতে ভবিষ্যতে কোনো কিছুতে না জড়াও, সেই জন্য তোমাকে জড়িয়ে ফেলতে পারে, সেই জন্য আমাকে সাবধান করেছেন, আমাকে সেই পরামর্শ দিয়েছেন। তার পরবর্তীতে গেলাম, কালকে আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলের বীর পুরুষ, সিংহ পুরুষ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের মুক্তি হয়েছে। সেই মুক্তি উপলক্ষে ফুলের তোড়া দিতে উনি নিজেও যাবেন। সেই সরাসরি উনি জেলখানা থেকে বের হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিয়া উদ্যানে যে মাজার, সেই মাজারে গিয়েছিলেন। সেখানে আমিও ছিলাম। অনেক কষ্ট হয়েছে আমার, কোনোভাবেই দাঁড়াতে পারি নাই। এত বেশি ভিড়, এত লোকের সমাগম, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে। সেখানে যখন খুব বেশি মাত্রায় কষ্ট হয়ে গিয়েছে, তখন তার পরবর্তীতে আবার কাজ পড়ল যে কালকে খেলা, আজকে খেলা আছে, আমি এখান থেকে গেলে খেলার পুরস্কার দিব। আমি এই উপজেলা পরিষদে ব্যাডমিন্টন খেলা, এখনো হয়তো ফাইনাল খেলা শুরু হয় নাই বা হয়ে গেছে, সেই খেলা আমাকে ধরতে হবে, সেই খেলার পুরস্কার কিনতে হবে। দৌড়ে আসলাম স্টেডিয়াম পাড়ায়, সেখানে এসে পুরস্কার কিনে রাত্রে ট্রেন ধরলাম। সেই ট্রেন শুনলাম 4টায় ছাড়বে, যেটা 10:30টায় ছাড়ার কথা। ভাগ্যক্রমে আমি 12টায় ছাড়লো ট্রেন, যেটা 10:15 ছাড়ে। তার পরবর্তী শরীরের উপর যে প্রেশার গিয়েছে, আমার পেটে প্রচন্ড খারাপ অবস্থা। আমি যে কয়টা ট্যাবলেট খেয়েছি, যে যাই বলেছে তাই খেয়েছি। আজকে অনুষ্ঠানে আসার মতো আমার কোনো শক্তিই ছিল না। তবু যেহেতু আপনাদেরকে কথা দিয়ে গেছিলাম, আমি চেষ্টা করেছি। আল্লাহর রহমত, নিয়ত যদি সই হয়, আমার শরীরের অবস্থাও কিন্তু ভালো হয়ে গেছে। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ একবার মাত্র বাথরুমে গিয়েছি, বলেই ফেললাম। ঠিক আছে, তাহলে আল্লাহর যদি রহমত থাকে এবং নিয়ত যদি সহি থাকে, তাহলে মহান রাব্বুল আলামিন সেগুলো থেকে, বালা মুসিবত থেকে বাঁচিয়ে দেন। তো আমি বক্তব্য আসলে দীর্ঘায়িত করব না। যা বলার, অনেক নেতা বক্তব্য দিয়েছেন। আমি আমার জীবনে একটি স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নটি হলো যে গৌরীপুরের, আমি নিজেও ছাত্র রাজনীতিতে কথা বলার জন্য বঞ্চিত হয়েছি। আমাকে টেনে তোলার কেউ ছিল না। একটু কথা বলবো, দুই এক কথা জানি, সেটারও সুযোগ নাই। যখন আমি ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতিতে রীতিমতো এক ধরনের ব্যর্থ হয়ে খুব তাড়াতাড়ি আমি 97 সালে বিএনপিতে যোগ দিয়ে দিলাম। তো সেখান থেকে তখনও যখন এই বক্তব্য বা কথা বলার সুযোগ পাই না, তখন নিয়ত করলাম জনপ্রতিনিধি হব, ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন করব। 2003-এ জনগণ সেই অবস্থাটাও সফল করে দিয়েছেন। তারপরে কথা বলার জায়গার তো আর অভাব নাই, কারণ একজন জনপ্রতিনিধি দরবারে গেলেও তাকে কথা বলতে হয়, পারিবারিক প্রোগ্রামে গেলেও তাকে কথা বলতে হয়, যে কোনো আচার অনুষ্ঠানে, বক্তব্যের মাধ্যমে, সামাজিক প্রোগ্রামে, সব জায়গায় তাকে কথা বলতে হয়। সে থেকে জীবন শুরু। এই যে আমার ব্যর্থতা রাজনৈতিক জীবনের, কথা বলতে না পারার, সেটা আমি স্বপ্ন দেখতাম। মহান রাব্বুল আলামিন যখন আমাকে সময় দিবেন, সুযোগ দিবেন, আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য কিছু বক্তব্য তৈরি করার, বক্তব্য দেওয়ার, তাদেরকে সেই রাজনীতি চর্চা করার সুযোগ করে দিব। আমি চেষ্টা করব সেগুলো করতে। দেখেন, 15 বছর, 17 বছর আমাদের রাজনীতি ছিল না, বিএনপির রাজনীতি ছিল না। আমরা নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি। মাইকে কথা বলবো, সেটার সুযোগ নাই। দাঁড়িয়ে এক জায়গায় 10 জন নিয়ে কথা বলবো, তারও কোনো সুযোগ নাই। পিস্তলে দাঁড়িয়ে কথা বলবো, তারও কোনো সুযোগ নাই। সেই অবস্থায় আমরাই যেহেতু কথা বলতে ভুলে গেছি, তাহলে নতুন যে প্রজন্ম আমাদের সঙ্গে আসছে, তারা তো বিলকুল ভুলে যাওয়ার কথা। আমি 5ই আগস্টের পরে সেই প্রক্রিয়ায় বুকাইনগর ইউনিয়নের মাধ্যমে শুরু করেছি।
প্রথম যাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছি, তোমাদের কথা বলতে হবে। দেখেছি বেশি দিন আগের কথা না, 3-4 মাস আগের ঘটনা, তাদেরকে ধরে রাখতে হয় না, ভাই বক্তব্য দিব না। আল্লাহর অশেষ রহমতে আজকে এখানে দাঁড়িয়ে আপনারা দেখেছেন আপনাদের এই বুকাইনগরের সূর্য সন্তানেরা কিভাবে কথা বলেছেন, কত সুন্দর সুন্দর কথা বলছেন। আমি নিজেই হারিয়ে গেছি, আমার আর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলার কোনো সুযোগ নাই। আমি যে স্বপ্ন দেখতাম আল্লাহর অশেষ রহমতে কিছুটা হলেও সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনে এই আপনাদের এটা আদি বাসস্থান বুকাইনগর এফএম নাজমুল সাহেবের, সেই আদি বাসস্থান, সেই বুকাইনগর থেকে যোগ্য নেতৃত্ব করে উঠবে। আপনারা বিএনপিকে নেতৃত্ব দিবেন, গৌরীপুরকে নেতৃত্ব দিবেন, সেই প্রত্যাশা আমি রাখছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, শুধু একটি কথাই বলতে চাই যে তারেক রহমান আজকে 5ই আগস্টের পরে যারা সংস্কার, আমি আপনাদেরকে একটি কথা বলি, হয়তোবা বিএনপি করেন, বিএনপি মনে মনে পছন্দ করেন, অনেকেই হয়তো সাধারণ মানুষ যাদেরকে আমরা মিছিল মিটিংয়ে নিয়ে যাই না ইচ্ছা করেই, যে দুর্যোগ সময় গিয়েছে, আমার বাবার বয়সী, আমার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী মানুষকে নিব, নিজেই যেখানে দাঁড়াতে পারি না সেখানে কাকে নিব, এরকমও আছে। ব্যানারের সামনের অংশটুকু আজকে যে সালমান শাহরিয়ার একটা ছেলে এখানে কথা বলেছে, তার কথার উদ্ধৃতি দিয়ে বলছি, সে ওই যে দুর্যোগ সময়টা গিয়েছে প্রত্যেকটি মিছিলে সে যাওয়ার চেষ্টা করেছে, রাতের অন্ধকারে দিনের বেলায়। যখনই আমরা ঘুরে গিয়েছি সেই রামগোয়ালপুরে সেই বেলতলিতে, এই ছেলেটি আমাদের সঙ্গে ছিল। আমরা দেখেছি যে 12-13 জন হলে মোটামুটি একটা ব্যানার গড়ে যায়, সেটাও আমাদের করতে কষ্ট হয়েছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজকে ইনশাল্লাহ সেই অবস্থা নাই। এই জন্য বলছি যে আসলে হয়তো আমরা মূল মানুষদেরকে নেই নাই, চেষ্টা করি নাই যে সাধারণ মানুষ তারা বিপদে পড়ুক, এই জন্য আমরাও চেষ্টা করেছি আপনাদেরকে বাঁচাতে। কিন্তু আজকে আপনাদের আমাদের প্রয়োজন, বিএনপির ভোটের প্রয়োজন, বিএনপির আগামী দিনে রাজনীতির প্রয়োজন। বিএনপি মানুষের ভালোবাসা চায়, বিএনপি মানুষের কোন দুর্যোগ চায় না, মানুষের সংস্পর্শে যেতে চায়। আজকে 5ই আগস্টের পরবর্তীতে কিংবা তার আগে হয়তোবা অনেকেই সংস্কার শব্দটাও শোনেন নাই, মুখের ফেনা তুলে দিচ্ছেন সংস্কার সংস্কার বলে। আমরা জানি একটি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার যারা নির্দিষ্ট মেয়াদের জন্য আসে, অল্প মেয়াদে আসে, তাদের কাজ হলো একটি নির্বাচন দিয়ে তারপরে একটি সুষ্ঠু নির্বাচন করে তাদের যথাযথ সময়ে চলে যাওয়া। কিন্তু আপনারা সেই বলছেন সংস্কার 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 করতে হবে, রাষ্ট্র ভেঙে গেছে। এর আগে 2 বছর আগে আমাদের সেই বাংলাদেশের প্রেক্ষাপটে এক ধরনের বলা যায় যে অবিসংবাদিত নেতা তারেক রহমান, ওনার মস্তিষ্ক এত উর্বর যে উনি সেই সময় বলে দিয়েছেন যে এই রাষ্ট্রকে গঠন করতে হলে এই রাষ্ট্রের কিচ্ছু নাই, সমস্ত সেক্টরগুলো দুর্নীতি করে সমস্ত কিছু লুটপাট করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, এখানে বলতে গেলে কিছুই নাই। সেই অবস্থা থেকে যদি বিএনপি বাংলাদেশকে ফিরত আসতে হয় তাহলে সংস্কার দরকার। উনি 2 বছর আগে সেই 27 দফা কর্মসূচি দিয়েছেন। অনেকেই ভাবতে পারেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে জিয়াউর রহমানের আদর্শে আমরা রাজনীতি করি, সেই জিয়াউর রহমানকে যে 19 দফা দিয়েছিলেন, রেখে দিয়েছিলেন, সেগুলো কোথায়? সেই যে 27 দফা সেটা বিএনপির 19 দফা থেকেই করা হয়েছে, সেখানে একটুও 19 দফা থেকে বাদ দেওয়া হয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই 27 দফা পরবর্তীতে সকল দল মিলেমিশে যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সকলে মিলেমিশে সকল দলের সমন্বয়ে মতামতের ভিত্তিতে 31 দফা করা হয়েছে। সেই 31 দফাও এখন থেকে ওই সরকারের পতনের আরো 1 বছর আগে অর্থাৎ 13 জুলাই 2023 সালে সেই ঘোষণা দিয়েছেন আমাদের সেই অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সুদূর লন্ডনে বসে
তখন কিন্তু সেটার ব্যাপারে কেউ কোনো কথা বলেন নাই যে যুগ উপযোগী। বিএনপি সবসময় একটি যুগ উপযোগী দল, যখন যেটার প্রয়োজন সেটা পরিবর্তন করার মন মানসিকতা জনাব তারেক রহমানের আছে। যেহেতু আছে, তারেক রহমানের যে বিষয়টি উনি দিয়েছেন সেটি আমরা সেগুলোকে দেখি। এদেশের অনেক বুদ্ধিজীবী ছিলেন, কেউ কিন্তু সেগুলোকে সেইভাবে মূল্যায়ন করেন নাই। আজকে 5ই আগস্টের পরে এসে আপনারা সংস্কার করে সমস্ত সংস্কার করে ফেলবেন এত কম সময়ে। এবং এই যে সংস্কারের কথা বলছেন, নির্বাচনমুখী যে সংস্কার, নির্বাচনকে দেওয়ার জন্য গণমানুষের ভোটের অধিকার, জনগণের অধিকার, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দরকার হলো ভোটের অধিকার। সেই ভোটের অধিকার ফিরিয়ে দেন, নির্বাচন করেন, পরবর্তী নির্বাচিত সরকার সেইগুলো সংস্কার করবে। বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, এটিকে পাবলিকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই আয়োজন, যে 31 দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেন। জনগণকে বলেন যে 31 দফা কর্মসূচি একটি যুগ উপযোগী আগামী রাষ্ট্রকে তৈরি করতে সেগুলো দরকার আছে। আপনি এই দেশের 5ই আগস্টের পরে অনেক কিছু আমরা দেখেছি, অনেক ধ্বংসযজ্ঞ দেখেছি। 5ই আগস্টের পরবর্তীতে আমি আসলে কষ্ট হয় আমার যে আমি তখন জেলে ছিলাম, না হলে হয়তো বা ওই দিনে হয়তো যারা আমাদেরই যারা লুটপাট করে অনেক টাকা কামিয়েছেন, আমি বোধহয় এরকম টাকা পয়সা কামাইতে পারতাম আর কি। ঠিক আছে, আমার সেই সৌভাগ্য আসলে হয় নাই। আমি 6 তারিখ এসেছি, এসে যখন দেখি জনগণের এরকম হাহাকার, গৌরীপুরের প্রত্যেকটি ব্যবসায়ী, প্রত্যেকটি মানুষ একটি কথাই বলেছেন, ভালো লেগেছে যে তুমি থাকলে আমাদের উপর এই ধ্বংসযজ্ঞ হতো না। আমার এর চেয়ে বেশি চাওয়ার কিছু নাই। আমি সেই সমস্ত মানুষকে আবার দোকান খুলে দিয়ে সকলকে সঙ্গে নিয়ে চেষ্টা করেছি যে গৌরীপুরকে আবারও একটি সুশৃঙ্খল জায়গায় একটি অবস্থানে ফিরিয়ে আনতে। ওনারা খুশি হয়েছেন, সারা মিডিয়াগুলোতে প্রচার হয়েছে। আমাদের এই দৃশ্য দেখে সারা বাংলাদেশের অনেক জায়গায় তখন তারা সেই কার্যক্রমগুলো আবার শুরু করেছেন। সেই জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি যে ওই বিষয়টি এত সুন্দরভাবে প্রচার করেছিলেন। 1 লাখের উপরে ভিউ হয়েছে, কারো কারো 7 লাখ ভিউ মানে লোকজন দেখেছে। এটি অনেক বড় ব্যাপার। তো আমরা ঘরে গিয়ে সব প্রত্যেকেরই লক্ষাধিক ভিউ হয়েছে, মানে মানুষ দেখেছে সব জায়গায় সারা বিশ্বে। এগুলো দেখে তখনই মানুষ আমাদের বিএনপি অন্যান্য জায়গায় সে কর্মসূচি নিয়েছে, এটি আমাদের কাছে নিঃসন্দেহে ভালো লাগার বিষয়। তো আমি যে কথাটাই বলছিলাম যে এই যে ধ্বংসযজ্ঞ, তারেক রহমান সেগুলো বুঝতে পেরেছেন। অনেকের কষ্ট আছে, দুঃখ আছে, সেই দুঃখগুলো নিবারণের জন্য উনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন, না পেরে বহিষ্কার করেছেন দল থেকে। তারপরে সাম্প্রতিক সময়ে উনি আরেকটি কথা বলেছেন, যে সেই কথাটি আপনাদেরকে শোনাচ্ছি আসলে বলে যে পুরোপুরি যদি ভুল হয়ে যায় যেন পরে শোনাচ্ছি। আমার ব্যক্তিগত জীবনে নির্যাতন হয়েছে। আমার দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই দলকে সেই শুধু লন্ডনে বসে 17 বছর যেভাবে পরিচালনা করেছেন, এখনো সেভাবে করছেন, সেই জনাব তারেক রহমান। তার কথার অবাধ্য হওয়ার আমাদের এই দলে কোনো সুযোগ নেই। যদি হন কারো, তারা চিন্তা করেন, তারা এই দল থেকে চলে যান। আমাদের তুপের মুখে পড়ার আগেই আপনাদের সেখান থেকে চলে যেতে হবে। আমরা তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবো, এটি আমাদের প্রতিজ্ঞা। সেই জন্য বলছি যে উনি বলেছেন আমার ব্যক্তিগত জীবনে নির্যাতন হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, মাকে নির্যাতন করা হয়েছে, এবং তাই তাদের অত্যাচারে মারা গেছে, এবং ভাইও তাদের অত্যাচারে মারা গেছে। আরাফাত রহমান কুকো মারা গিয়েছেন। কিন্তু আমরা এই নির্যাতনের জবাব তাদের মতো হিংসার মাধ্যমে দেব না। আমরা 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এর জবাব দেব। এই যে কথাটুকু বলেছেন, সেটার গুরুত্ব কি আপনারা বুঝতে পেরেছেন? এই 31 দফার গুরুত্ব ওনার কাছে, আমার দলের কাছে কতটুকু? সেই জন্য বলছি যে আমাদের যারা আমরা বিএনপি করি, তাদের কাজ হলো 31 দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া। এই দফার বাস্তবায়নের মাধ্যমেই আমরা বিচার পাবো। আমরা সমস্ত কিছু আমাদের যে কষ্টের
যে যন্ত্রণার আগামী রাষ্ট্র গড়ে তোলার, সুন্দর রাষ্ট্র গড়ে তোলার সকল স্বপ্ন যাকে একদিকে যেমন কষ্টের লাঘব হবে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ খুবই কম। আমি আসলে বক্তব্য দিয়েই চলে যাব, আপনাদের হয়তো কুশল বিনিময় করতে পারবো না। আমি শুধু 31 দফা পরে শোনাচ্ছি। 13 জুলাই 2023 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক বিএনপির সামনে, জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এক, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। 2, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। 3, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। 4, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য। 5, প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ। 6, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন। 7, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। 8, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। 9, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। 10, বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। 11, গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। 12, মিডিয়া কমিশন গঠন করে তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। 13, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। 14, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। 15, আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনীতি সংস্কার কমিশন গঠন। 16, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। 17, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। 18, প্রাকৃতিক সম্পদ আহরণ ও নবায়নযোগ্য মিশ্র জ্বালানি ব্যবহারের অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন। 19, জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক উন্নয়ন সম্পর্ক উন্নয়ন। 20, প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। 21, প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ক্ষমতায়ন করা। 22, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। 23, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। 24, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। 25, চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। 26, সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা ও সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা। 27, কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। 28, সড়ক, রেল ও নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার প্রতিষ্ঠা। 29, জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ ও নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। 30, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। 31, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন
এবং নগরের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, এই হলো বিএনপির 31 দফা। এগুলো আরো বিশদভাবে আমাদের কাছে কাগজপত্র পৌঁছবে, আমরা প্রতিটি কাজই ঘরে ঘরে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বিএনপিকে যারা ভালোবাসেন তাদের কাজ একটাই, এই যে 31 দফা সেটাকে জনগণের মাঝে পৌঁছে দেওয়া। 31 দফা যখন বাস্তবায়ন হবে তখনই আপনার আমার এই রাষ্ট্রের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধ সকল কিছু পূরণ হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও তারেক রহমানের আরেকটি উক্তি উনি দিয়েছেন, সেটি দিয়ে উনি বলেছেন যে আমরা ছোটবেলায় 1 পয়সা বা 10 পয়সার জন্য বা 1 টাকার জন্য 10 টাকার জন্য যেভাবে মায়ের পিঠে গুড়গুড় করি, আপনাদেরও 31 দফা কর্মসূচি বাস্তবায়নে জনগণের কাছে একবার নয়, দুবার নয়, বহুবার সেই ছোটবেলার মায়ের মতো যেভাবে ঘুরেছেন 10 টাকার জন্য, সেইভাবে এই কাগজ নিয়ে এই বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাওয়ার জন্য উনি হুকুম দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। সুতরাং এগুলো আপনাদের মনে রেখে আমরা আগামী দিনের এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর সমৃদ্ধশীল এবং আগামী বিএনপির স্বপ্নের রাষ্ট্র গঠন করব, সেই প্রত্যাশা রেখে আমিও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই ঐতিহ্যবাহী এবং পীর আউলিয়া এবং মাসেকদের এই মিলনস্থল, এই বুকাইনগরের ঐতিহ্যবাহী ইউনিয়ন, সেটার 9 নং ওয়ার্ডের জনগণ জিন্দাবাদ। এই এলাকার বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। গৌরীপুর মাটি ও মানুষের